যে কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল কি না, ইনডাইরেক্টলি বলেছে আমরা 19,000-এর পাশে দাঁড়াবো কেন, আমরা তো 25 লাখ 26 লাখের হয়ে বলবো, আমরা বঞ্চিত। যে বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর হাত থেকে হাতের ঢিলাটা যদি জোর করে ছুড়ে দেওয়া হয়, তারপরে সেটা যেমন এই রাইট হচ্ছে চরম অবিচারের নিদর্শন। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রুলস 2016-এ কোনো নিয়মে এই যে ইমেজ বা photographed image, scanned image of the OMRs of the candidate should be ওয়াই চ্যানেলের আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট শুভজিৎ, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেস 2016 শিক্ষক দুর্নীতি মামলা। শিক্ষক দুর্নীতি মামলায় অনেক শিক্ষকের জীবন এখন বিপন্ন প্রায়, কারণ তারা যোগ্য হয়েও তাদের যোগ্যতা আজকে হারানোর পথে, এবং সেই জন্যেই আজকে আমরা চলে এসেছি ওয়াই চ্যানেলের কাছাকাছি। ওয়াই চ্যানেলের কাছাকাছি আমরা যে মেট্রোর যে মাঠ আছে, সেই মেট্রোর মাঠে আমরা কিন্তু এখন বসে আছি, এবং আমার সঙ্গে কিছু আছেন প্রথম সারির কিছু আন্দোলনকারী, যাদেরকে আমি নিয়ে এসেছি আজকে এই মাঠে, এবং যাদের থেকে আমরা আইনি ব্যাপারগুলো তো অবশ্যই আমরা জানবো, সেই সঙ্গে জানবো এই আন্দোলনের ইতিহাস, প্রথম থেকে এই আন্দোলনের কি কি ঘটেছিল, এবং আমরা কোন দিক দিয়ে, মানে যারা আন্দোলনকারী তারা কোন দিক দিয়ে যোগ্য, কোন দিক দিয়ে তাদের দাবিটা পূরণ করা দরকার, এবং তারা কেন আজকে এই রাস্তায় এসে দাঁড়িয়েছে, সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা নন টেন্টেড তাদেরকেও টেন্টেড হিসেবে সমাজ একটা সাইডে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, এবং এই জায়গা থেকেই আমরা নিজেদেরকে নির্দোষ কিভাবে প্রমাণ করব, সেই জন্যই আমাদের আইনি লড়াই চলছে, এবং আইনের সাথে সাথে আমাদের কিন্তু মাঠের লড়াইটাও আমরা সমানভাবে করেছি। তো আজকে জেনে নেব এখানে আমাদের যারা আছে আন্দোলনের প্রথম সারির কিছু আন্দোলনকারী যারা এখানে বসে আছে, আমরা এদের থেকেই জেনে নেব যে আজকে মানে এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে, কোর্টের বলুন বা রাস্তার বলুন, এই জায়গা থেকে আমরা এদের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেব। শুধু তাই নয়, আজকে আপনাদের জানাবো আসল সত্যি, কোনো ইউটিউব নয়, কোনো রকম থার্ড ক্লাস কোনো মিডিয়ার খবর কিন্তু এটা নয়। কারণ আপনাদের যে তথ্যটা দেব সেই তথ্যটা অবশ্যই হবে একদম সত্য, এবং পারলে এটাকে শেয়ার করবেন। তো চলুন এবার আমরা বসি, আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা নন টেন্টেড ছিলাম, নন টেন্টেড আছি, আর নন টেন্টেড থাকবো। এখানে আমার কাছে উপস্থিত আছে কয়েকজন আমাদের আন্দোলনের প্রথম সারির আন্দোলনকারী। প্রথম সারির এই জন্যই বলছি কারণ এদেরকে আমরা নেতা বলছি না। তো যেমন আমি পরিচয় করিয়ে দিই প্রথম মেহবুবের সঙ্গে। মেহবুবকে তোমরা মোটামুটি কম বেশি সবাই চেনো, মেহবুব। আর ধৃতিশকেও নিশ্চয়ই সবাই চেনো, আমাকে মোটামুটি অ্যাজ এ হোস্ট আজকে দেখেই নাও। আচ্ছা, এ হচ্ছে আমাদের স্বপনদা, লিগাল সেলের হেড। আর আমাদের আছে হুমায়ুনকেও তো অবশ্যই সবাই চেনো তোমরা। তো আজকে মোটামুটি এদেরকে নিয়ে আমি বসছি কিছু সত্য উদ্ঘাটন করার জন্য, যেগুলো আমাদের এই কাগজটা হাতে দেখছো, এই কাগজটার মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের পিটিশনাররা আমাকে পাঠিয়েছে, এবং আমি এই পিটিশনারদের তরফ থেকে আমি এই প্রশ্নগুলো এই চারজনকে আমি করব, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আশা করি তোমাদের কাছে পৌঁছবে, সেই জন্যই আমি এখানে বসে আছি। তো কলকাতা হাইকোর্টের রায়, প্রথম প্রশ্ন, কলকাতা হাইকোর্টের রায়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল, যার জন্যে আপনাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তো এইটা ছিল স্টেটমেন্ট। তো প্রথম প্রশ্ন যেটা সেটা আসছে, আপনার কি মনে হয়, আপনারা কি মনে করেন কলকাতা হাইকোর্টের রায় সঠিক হয়েছিল? তো এই প্রশ্নটার উত্তর আমি হুমায়ুনের কাছ থেকে নিয়ে নেব। হুমায়ুন, তোমার কি মনে হয় যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টা কি সঠিক ছিল? জিদ্দার প্রথম প্রশ্নের উত্তর একেবারেই না। তার কারণ এটা, এই যে হাইকোর্টের যে 22 এপ্রিলের জাজমেন্ট, সেটা হচ্ছে যে এই প্যানেলের মধ্যে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মচারী আছে তাদের পক্ষে এই রায়টা হচ্ছে চরম অবিচারের নিদর্শন। তার কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে যখন পুনরায় হাইকোর্টে ফিরে এলো, তখন শুধু এটার ওপরেই ছিল কেসটা, যেখানে যোগ্য আর অযোগ্য একসঙ্গে মিশে আছে এবং অযোগ্যকে বলার সুযোগ দেওয়া হোক। তো সেখানে যদি টোটাল প্যানেলটাকে বা টোটাল সিলেকশন প্রসেসটাকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে এরকম একটা বার্তা যায় যে এই প্যানেলে কিন্তু সবার মাথায় কিন্তু কলঙ্কের দাগটা লাগে। তো আমাদের সমস্ত যোগ্য ছেলেমেয়েকে কিন্তু কলঙ্ক মাথায় নিয়েই কিন্তু চাকরিটা খোয়াতে হয়েছিল হাইকোর্টের রায়ে।
এই কারণেই বলবো ওই রায়টা আমাদের পক্ষে একেবারেই কাম্য ছিল না, একেবারে আমরা ওই রায়টা আশা করিনি হাইকোর্টের থেকে। তার মানে হুমায়ুনের উত্তর থেকেই আমরা বুঝতে পারলাম যে আমাদের মোটামুটি আহ, আমাদের যে রায়টা আমরা পেয়েছিলাম তাতে আমরা খুশি নই, কারণ আমরা অনেক যোগ্য ক্যান্ডিডেট এই জায়গা থেকে বাদ যাচ্ছিল। তো যাই হোক, আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসি। এবার আমি যাব ধৃতিশের কাছে। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আমরা শুনতে পেয়েছিলাম যে দেবাংশু বসাকে বেঞ্চে এই রায় দেওয়ার পূর্বেও কলকাতা হাইকোর্টে এই কেসের শুনানি ও রায়দান সম্পূর্ণ হয়েছিল, এটা কি সঠিক? মানে এই বিষয়ে তোর মতামত কি? একদম সঠিক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার মনে হয় যে এই কেসের জন্য আহ, আমাদের সকলকে পূর্বের কয়েকটি বিষয়ে জানাটা খুব প্রয়োজন। তা না হলে আমার মনে হয় তথ্যগত অসম্পূর্ণতা থেকে যাবে, এবং আমরা যারা পিটিশনার এবং যারা আমরা চাকরিহারা, সে যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ অনেকেই আমাদের এই কেসের সঠিক তথ্য অনেকের কাছে নেই। তো কতগুলো তথ্য দিয়ে আমি ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করব। আমি প্রথম বলবো 20/9/2016 নবম দশম এবং 11 থেকে 12 11 দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষার জন্য গেজেট পাবলিকেশন হয়েছিল। পরবর্তী তারিখ হলো 28/10/2016 রিটেন এক্সামিনেশন নোটিফিকেশন বেরিয়েছি 9 to 12। তারিখকে সবাই জেনে রাখবেন, 28/10/2016। নেক্সট 27/11/2016 9-10 রিটেন এক্সামিনেশন সম্পূর্ণ হয়। আর 4/12/2016 একাদশ দ্বাদশ শ্রেণীর রিটেন এক্সামিনেশন সম্পূর্ণ। এরপর কি হলো, যে একটা পরীক্ষা যখন হয় তখন সেই পরীক্ষার তো বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কারণ প্রথমে লেখা পরীক্ষা হবে, তার ভেরিফিকেশন হবে, তার ভাইবা হবে, এবং গোটা প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ঠিক একই রকমভাবে অন্যান্য চাকরি পরীক্ষার মতো বা বিগত এসএসসির বিভিন্ন পরীক্ষার মতো আমাদের এই পরীক্ষাটাও কিন্তু একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল, এবং যে সিস্টেমটা নিয়ে কখনোই কোনো রেসপন্ডেন্ট বা বিরোধীরা কিন্তু কখনো প্রশ্ন করেনি যে এই সিস্টেমটা কোথাও ভুল হয়েছে। পরীক্ষা হয়ে যাবার পর কি হলো, তার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আফটার ইন্টারভিউ প্যানেল পাবলিকেশন হলো 9-10 12/3/2018। আর 11-12 ক্ষেত্রে প্যানেল পাবলিকেশন হয়েছিল 27/11/2017। প্যানেল পাবলিকেশন অর্থাৎ আমরা কারা চাকরি পেয়েছি সেটা আমরা জানতে পারলাম ওই দিনে, প্যানেল ক্যান্ডিডেটটা আমরা জানতে পারলাম। অনেকের মধ্যে প্রশ্ন আসে, তাহলে এটাই মনে হয় আমাদের মেরিট লিস্ট। তা কিন্তু নয়। মেরিট লিস্ট আমাদের পাবলিকেশন হয়েছিল 28/8/2018। কিরকম মেরিট লিস্ট? একটা প্রশ্ন উঠেছিল কলকাতা হাইকোর্টে যে আমরা যারা চাকরি পেয়েছি অর্থাৎ এমপ্যানেল ক্যান্ডিডেট, আমাদের মেরিট লিস্ট পাবলিশ না করেই আমাদেরকে কমিশন ভুলভাবে আমাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তার জন্য সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে ববি সরববাবুর এজলাসে কেস হয়, এবং সেই কেসের ভিত্তিতেই বিচারক রায় দেন যে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। মেরিট লিস্ট ছাড়া কোনো ব্যক্তিকেই চাকরি দেওয়া যাবে না। সেই মেরিট লিস্ট আমাদের পাবলিকেশন হয়েছিল 28/8/2018। হয়তো সেখানে ব্রেকআপ মার্কস ছিল না, কিন্তু টোটাল আমাদের কার পরে কার র্যাঙ্ক ডিটেলস পাবলিশড হয়েছে। তারপরে কি হলো, ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হয়। কারণ চাকরি কে কোন স্কুলে যাবে, কোথায় চাকরি করবে, একটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে কমিশনকে, এবং সেই প্রসিডিওর মেনে তার নোটিফিকেশন করতে হবে। সেই নোটিফিকেশন মেনে ফার্স্ট কাউন্সেলিং শুরু হয় 9-10 6/9/2018। ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হয়েছিল 6/9/2018, কিন্তু এক্সেপ্ট বাংলা। কেন? আমরা অনেকেই জানি যে বাংলা কেসে একটা কেস হয়েছিল, এবং মিঠুন ঠান্ডারের এই কেসের ভিত্তিতে বাংলা কেসটা কিন্তু স্টে ছিল। সেই বাংলা স্টে থাকার কারণে বাংলা সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোকে নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তারপর কি হলো, বেঙ্গলি কাউন্সেলিং কবে শুরু হলো? বেঙ্গলি কাউন্সেলিং শুরু হয় 19/12/2018। বেঙ্গলি স্টে ভ্যাকেট হয়েছিল 3/12/2018, WPA নম্বর 9486/2080, প্রকাশ প্রদীপবাবুর এজলাসে। 3/12/2018 ভ্যাকেট অর্থাৎ স্টে অর্ডারটা উঠে যাওয়ার পর
19/12/2018 বাংলা কাউন্সিলিং শুরু হয়ে যায়। তারপর জয়নিং, আমরা সবাই চাকরিতে জয়েন করে যাই। চাকরিতে জয়েন করার কিছুদিন পর আমরা জানতে পারি যে প্যানেলের মধ্যে দুর্নীতি ধরা পড়ে। আর এই প্যানেলে দুর্নীতি ধরা পড়েছে বলে গোটা প্যানেলটাকে প্রশ্নের সম্মুখীন তোলেন আমাদের বিরোধী আইনজীবীরা। নানা রকম তারা প্রশ্ন তুলতে থাকে যে গোটা প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে, নানা রকম তারা প্রশ্ন তোলে। এই কেসে প্রথম শুনানি শুরু হয় অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে। জিতীশের কাছেই যাব প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমরা শুনেছি, দেখেওছি যে এই যে বাংলার প্যানেলটা আটকে গেল, মেহবুব হয়তো জানবে, মানে ও তো ভালো করেই জানবে যে বাংলার প্যানেলটা যে আটকে গেল এবং অবশেষে বাংলার কাউন্সিলিং হলো। তো এর মধ্যে এই গ্যাপিংয়ে মানে কি কি ঘটনা ঘটেছিল যদি একটু বলিস। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কারণ এটাও জানা দরকার, কারণ সবসময় তো সিরিয়াস বিষয়ে আলোচনা করা যায় না। কারণ আমি যাব পরের পার্টে। তো এই সময় যখন বাংলা কেসটা আটকে যায়, তখন সত্যি এখানে হুমায়ুন ভাই বসে আছে, এখানে মেহবুবদা আছে এবং আমি আছি। মেহবুবদাও কিছু আমি কথা বলবো, আর হুমায়ুন ভাইয়ের দিকে আমি দেখাতে বলবো যে হুমায়ুন ভাই, পায়েলদি এবং অভিজিৎ দা, এরা সবাই তখন আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম। তো এই প্রশ্নে একটা কথা বলি, আমি তারিখটা যেহেতু ফোন থেকে আমি একটু আগেই বের করে দেখেছিলাম, ছবিটা আমাদের আছে। 22শে জুন 2018, 22শে জুন 2018 প্রথম মেহবুবদা এবং আমি, রাজানন্দী, তিনজন মিলে প্রথম কেন নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে না বা কাউন্সিলিং হচ্ছে না এই ইত্যাদি বিষয় নিয়ে, এবং হুমায়ুন দাও ছিল, যৌথ একটা আন্দোলন শুরু হয়েছিল। এবং মেহবুবদা এবং আমি দুজন মিলেই গেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে প্রথম ডেপুটেশন দিতে যে কেন আমরা এতদিন ধরে বসে আছি। তারপর যাই হোক, দীর্ঘ আন্দোলনের ফলে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর হুমায়ুন ভাই এবং আমি যেহেতু প্রথমে আমরা এম্পায়ার ছিলাম, আমরা একসঙ্গেই দীর্ঘ আন্দোলন করছিলাম। এবার আন্দোলনের ফলে আমাদের মধ্যে একটা সখ্যতা, বন্ধুত্ব অবশ্যই ছিল, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি। এইবার যখনই বাংলা বাদ দিয়ে যখন কাউন্সিলিংটা শুরু হয়ে গেল, তখন কিন্তু একটু আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেল। যে ওরা ভাবতে লাগলো যে ধৃতীশ মনে হয় যে বাংলাটা পিছিয়ে আছে বলে বাকি সাবজেক্টগুলোর কাউন্সিলিংটাকে পিছিয়ে রাখতে চাইছে, যে না বাংলাকে বাদ দিয়ে কাউন্সিলিং আলাদা করা যাবে না। এটা সত্য, ও যেটা বললো এটা কতটা সত্য? অবশ্যই সত্য না, নিজেদের মধ্যে একটু এসছিল শেষের দিকে। আচ্ছা, মিসআন্ডারস্ট্যান্ডিং, যে কোথাও না কোথাও আমরা হয়তো ভাবছিলাম যে নীতিশ দা চাইছে বাংলা একসঙ্গেই হোক, সমস্ত প্রক্রিয়া মানে কেস প্রক্রিয়া মিটে গিয়ে সমস্ত কাউন্সিলিং একসঙ্গে হোক। কিন্তু আমরা চাইছিলাম, তখন আমরা সত্যি চাইছিলাম আর কতদিন ওয়েট করবো, কাউন্সিলিং তো হয়ে গেছে, যেহেতু চলে এসেছে সেই চলে আসুক আর কি। যে একটা সাবজেক্টের সমস্যা, কিন্তু সাবজেক্ট তো অনেকগুলো, একটা সমস্যার জন্য বাকিগুলো কেন আটকে থাকবে? তো শুরুটা হোক, বাংলাটা মিটতে থাকুক। তারপর এইবার যখন আমি দেখতে পেলাম 6/9/2018 বাংলা বাদ দিয়ে বাকিদের কাউন্সিলিং শুরু হয়ে গেল, তখন বুঝতেই পারছেন যে আমি এই সময় শুনতে পাচ্ছি, তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন শরীফরা মিত্র ম্যাডাম, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে বললেন যে এমনও কিন্তু হয়েছে, পূর্বের একটা কেস উদাহরণ দিয়ে বললেন যে একটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি রাখলে 2 বছরে কিন্তু পড়ে থাকতে পারে। এবার সেই জন্যই একটা মনের মধ্যে সংশয় যে কি হবে। এবার আমি কি করি, তখন আমার যারা আমার একসাথে দীর্ঘদিন আন্দোলন করছিলাম সবাইকে, ওরা তো সবাই জয়েন করে যাচ্ছে, তখন কিন্তু আমি শুধু বাংলার হয়ে আমার কয়েকজন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে করে আন্দোলন করা শুরু করলাম যে আমাদের বাংলা কাউন্সিলিং চাই। ঠিক এই সময় একটু শুরু হয়েছিল যে মেহবুবদার সঙ্গে আমার তখন প্রথম কথাবার্তার পর্বটা শুরু হয়েছিল। মেহুদাকে বলি, মেহুদা তুমিও তো বাংলার, এরকম একটা কেস চলছে এবং মিঠুন ঠান্ডার যেহেতু কেসটা করেছে, তুমি তো বিষয়টা মনে চেনো, মিঠুনকে কোনোভাবে কি বুঝিয়ে কেসটা উইথড্র করে নেওয়া যায় না? সে তো ওয়েটিং ক্যান্ডিডেট ছিল 7, আর 3টে কেস নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? কি করা যায়? কি এটা ওর মুখ থেকে বল। না, এটা মেহবুবের মুখ থেকে শুনবো কি হয়। মিঠুন ঠান্ডার যেহেতু আমার জুনিয়র ছিল বর্ধমান ইউনিভার্সিটিতে, তো ওকে আমি চিনতাম। তারপরে ধীতিশের সাথেও আমার আলোচনা হলো, তারপরে মিঠুনকে অনেকবার ফোনও করা হয়েছিল। কিন্তু যেহেতু ওই যে বলে না যে বন্দুকের গুলি, হ্যাঁ, একবার বেরিয়ে গেলে আর হাতের ঢিলাটা যদি জোর করে ছুড়ে দেওয়া হয়, তারপরে সেটা যেমন আর রিটার্ন আসে না, তেমনভাবে মিঠুনের যারা লয়ার, যারা সেই একই ওরানাল লয়ার, মানে যারা আমাদের বর্তমানে আমাদের পুরো প্যানেলের উপর বংশ বিস্তার করছে, হ্যাঁ, তো সেই
লয়ারদেরই গোষ্ঠী, টোটাল লয়ার গোষ্ঠী সবটাই কিন্তু ছিল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই মিঠুনকে কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারিনি সেই সময়, যেহেতু আমিও ছিলাম ওই প্যানেলের মধ্যে চাকরি পাওয়ার জন্য। তো এবার এখানে হয়েছে কি, আহ, মিঠুনকে বোঝানো গেল না, এবং যখন ধীতিশ মিঠুনের ওখানে পর্যন্ত যায় এবং সেখানেও বলার চেষ্টা করে, শেষমেশ তো কোনোভাবেই হয় না, মানে হয় না আর কি। তারপরে অবশেষে আবার ধীতিশ ক্যানফাই করার একটা উদ্যোগ নিয়েছিল, সেই তারপরেই আসলে একটা মানে সুরার দিকে এগিয়ে আসছে আর কি। আচ্ছা 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 কি, তারপরে এবার মেয়েদের সাথে অনেক কথাবার্তা হলো, কিন্তু মিঠুন কোনোভাবেই, তার বাড়িতেও যাওয়া হলো, আমি লোক পাঠিয়ে দিলাম, কিন্তু কোনো মতেই মিঠুন কেসটা উইড্র করতে চাইলো না। তখন যথোপযুক্তভাবে আমি চেয়ারম্যান ম্যাডামের সাথে বারবার সাক্ষাৎ করেছি। তারপর উনি পাঠালেন বিকাশ ভবন। বিকাশ ভবনে একদম উচ্চ আধিকারিক, তখন তিনি আইএস স্যার ছিলেন, শিক্ষা সচিব। তিনি আমাকে বললেন যে তোমরা অ্যাডেড পার্টি যুক্ত হয়ে যাও কলকাতা হাইকোর্টে। আমি সংক্ষিপ্ত করছি ব্যাপারটা, কারণ এর মধ্যে অনেক আন্দোলন, অনেক ইতিহাস আছে। তারপর কলকাতা হাইকোর্টে যাই এবং আমরা স্বর্ণালী দি, মৌমিতা দি, জগন্নাথ, আর মিঠুন, হুগলির মিঠুন, আমরা আরও একত্রিত অনেক টিম একসাথে হয়ে অভিজিৎ আশিস কুমার চৌধুরীর কাছে আমরা যাই, এবং আশিসবাবু আমাদের কেসটা গ্রহণ করেন। এবং দীর্ঘ শুনানির পরে 3/12/2018 3/12/2018 WPA নম্বর 9486 অফ 2018 প্রকাশ প্রদীপবাবুর এজলাসে কেসটা ভ্যাকেট হয়, অর্থাৎ স্টেটা উঠে যায়। হ্যাঁ, এই বলতে আপাতত বাংলা কেসটা সমাপ্তি হলো, এবং তারপরে 19/12/18 আবার বাংলা কাউন্সিলিং শুরু হয়ে গেল। তারপর আমরা জয়েন করার পর আমরা জানতে পারি যে প্যানেলটার মধ্যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি তদন্ত শুরু হয়, অভিজিৎ গাঙ্গুলির এজলাসে প্রথম তদন্ত শুরু হয় তার নির্দেশ মতো। প্রথমে হয় বাক কমিটি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তার তত্ত্বাবধানেই প্রথম এই কেসের দুর্নীতি তদন্ত শুরু হয়। তারপর কিছুদিন পর আমরা জানতে পারি যে রেসপন্ডেন্ট লয়াররা তারা সিবিআই তদন্ত চাইছে। যথারীতি বিকাশবাবুর কথা মতো জাস্টিস গাঙ্গুলি সিবিআই তদন্তকে মেনে নেন এবং সিবিআই ইনভেস্টিগেশন করা শুরু করে। সিবিআই ইনভেস্টিগেশন করার পর সবাই এটা জেনে রাখুন, সিবিআই এর জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে জাস্টিস গাঙ্গুলি 11/1/2023 তিনি ফাইনাল জাজমেন্ট দিয়ে দেন। কি রায় দিয়েছিলেন? সিবিআই দ্বারা চিহ্নিত ফ্রড ব্যক্তি, আমি বলবো সিবিআই দ্বারা চিহ্নিত টেন্টেড ব্যক্তিরা চাকরি থেকে বহিষ্কৃত হবে, এবং যারা সিবিআই দ্বারা চিহ্নিত যোগ্য ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট, তারা সসম্মানে চাকরিতে বহাল থাকবে। আর যারা ধরা পড়ল সিবিআই দ্বারা, তারা মাইনে সুদ সহ তারা মাইনেটা ফেরত দেবে। এবং জাস্টিস গাঙ্গুলি খুব ভালো রায় দিয়েছিলেন এই জন্যেই, এবং তিনি বলে দিয়েছিলেন যারা চাকরি থেকে বাতিল হলো সেই জায়গায় ওয়েটিং ক্যান্ডিডেটদের দ্রুত নিয়োগ করতে হবে। আচ্ছা, তার এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে নীতিশের কাছেই বা মেহবুবের কাছে, যে তাহলে জাস্টিস গাঙ্গুলি কিন্তু ফার্স্ট সেগ্রিগেশনটা করেছিল। হ্যাঁ, তেমন ভাবে দেখতে গেলে তো জাস্টিস গাঙ্গুলির এজলাসেই তো সিবিআই ইনভেস্টিগেশন হয়। হ্যাঁ, তো তার এজলাসে যখন সিবিআই ইনভেস্টিগেশন হয়, রিপোর্ট পাবলিশ হয়, তো সেখানেই তো পুরোপুরিভাবে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল ইনভেস্টিগেশনে যে কতজন টেন্টেড, কতজন আনটেন্টেড, এটা তো পরিষ্কার হয়ে, মানে ওখান থেকে বাচ্চা সেখান থেকে সব হয়ে গেছিল, কিন্তু সেই প্রসেসটা এখনো আমরা কন্টিনিউ করছি। একদম, মানে আমরা এখনো ভুগে যাচ্ছি বলতে। একদম একদম। আচ্ছা, ঠিক আছে। এবার অভিজিৎ গাঙ্গুলি এজলাস থেকে যখন চাকরি থেকে ফ্রড ক্যান্ডিডেটটা বাতিল হয়ে গেল, তো এবার সিঙ্গেল বেঞ্চের রায়, তাদের স্বাধীনতা আছে অ্যাজ পার ল, তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে। তখন তারা কি করলো, তারা ডিভিশন বেঞ্চে গেল। কোন ডিভিশন বেঞ্চ? সুপ্রতিম ব্যানার্জি এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চ কি জাজমেন্ট দিল? 1/3/2023 সুপ্রতিম ব্যানার্জি এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির এই রায়টাকে কিন্তু বহাল রাখলো। অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন করে যে ফ্রড ক্যান্ডিডেট বা টেন্টেডদের চিহ্নিত করেছে তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে বাকিদের সসম্মানে চাকরি করুক, এই তথ্য ডিভিশন বেঞ্চ বহাল রাখলো। এবং কি বলল? যে ইমিডিয়েট তাদের চাকরি থেকে বাতিল করতে হবে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো, আর ফ্রড ক্যান্ডিডেটরা চাকরি থেকে বাতিল হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত বলি যে এখানে কি যোগ্য যারা,
মেহবুব, যারা যোগ্য তাদের মানে তাদের কি কোনো ভূমিকা ছিল এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত? না মানে এই যে যখন ডিভিশন বেঞ্চেও যখন ওই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে যখন বহাল রাখা হলো, তার মানে এটা হলো যে যারা অবৈধভাবে নিযুক্ত তাদের চাকরি যাবে, এবং যারা অবৈধভাবে নিযুক্ত নয়, বৈধভাবে নিযুক্ত, তারা চাকরি করবে। আচ্ছা, এই প্রসঙ্গে মেহবুবের কাছে যাবো এবার একটা প্রশ্ন নিয়ে। মেহবুব, কমিশন বা সরকার এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কমিশন বা সরকার কি মেনে নিয়েছিল, না কমিশন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল? না না, একদমই যাননি। বরং একটা মানে কোর্ট যে ইনস্ট্রাকশন দিয়েছিল যে যারা অবৈধভাবে নিযুক্ত তাদেরকে বাদ দেওয়া হোক। আচ্ছা, তো সেই বাদ দেওয়া হোক এই অর্ডারের উপর ভিত্তি করে কমিশন তার যে 17C রুলস আছে, সেই 17C রুল অ্যাপ্লাই করে যারা অবৈধভাবে নিযুক্ত তাদের চাকরি বাতিল করলো। আচ্ছা, আচ্ছা, মানে কমিশনকে যে ইনস্ট্রাকশন কোর্ট দিয়েছিল সেটাকে কমিশন কিন্তু অ্যাপ্লাই করলো। আচ্ছা, আচ্ছা। একটু বলি, তুই যেহেতু বললি যে 17C, আমাদের অনেকেই জানে না যে 17C রুলটা কি, তো এটা যদি একটু 17C যে রুল, সেটা হচ্ছে কমিশনের নিজস্ব একটা রুল, যে নিয়মে বলা হয়েছে যে কমিশন যদি ভুলভাবে কাউকে নিয়োগ করে ফেলে বা কোনো নিয়োগ করতে গিয়ে যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায়, তাহলে কমিশনই নিজে থেকে সেটাকে রেকটিফাই করতে পারে, এবং যারা অবৈধভাবে বা যে কোনোভাবে ভুলভাবে অসঙ্গতিপূর্ণভাবে যদি তাকে নিয়োগ করা হয়ে থাকে, তাহলে কমিশনই তাকে স্বতঃস্ফূর্তভাবে বাতিল করে দিতে পারে। আচ্ছা, আচ্ছা, তো তারই রুলস দিয়েই তাদেরকে বাদ দিতে বলা হলো যাদেরকে সে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। আচ্ছা। তো এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এবং পরে সুব্রত তালুকদারের যে ডিভিশন বেঞ্চ, সেই মানে জাজমেন্টকে মান্যতা দিয়েই প্রথমে কিন্তু তাদেরকে 17C অ্যাপ্লাই করে বাদ দেওয়া হলো। আচ্ছা, তারপরে তারপরে সুপ্রিম কোর্ট সে সময় কি রায় দিল, মানে যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কি রায়? এটা বলি, কিন্তু তার আগে একটা জিনিস বোধহয় আমার বলে দেওয়া খুব ভালো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের চাকরি গেল তাদেরকে ডিফেন্ড করার জন্য কমিশন তো 17C তাদের উপরে অ্যাপ্লাই করে চাকরি নিল, একদম। কিন্তু কমিশন কি সুপ্রিম কোর্টে গিয়েছিল? আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা বারবার আসে যে কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল কি না, কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। কমিশন টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায়নি। সুপ্রিম কোর্টে গিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেটরা, কার বিরুদ্ধে? সিঙ্গেল ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের বিরুদ্ধে, এবং সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে যারা তাদের চাকরি খেয়েছে অর্থাৎ কমিশন, তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এরা টেন্টেডরা গিয়েছে, এবং সেখানে তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে তারা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পায়নি। ওকে। হ্যাঁ, এবং যে বেঞ্চে তাদের মামলাটাকে তোলা হয়েছিল সেই বেঞ্চটা ছিল বেলা ত্রিবেদীর বেঞ্চ, এবং সেটা ছিল 9/11/2023 সাল। এই তারিখে কেসটা ওখানে হিয়ারিং হয়, এবং সেখান থেকে আবার একটা অর্ডার পাবলিশ হয়। সেই অর্ডারে দুটো বিশেষ বক্তব্য বলা ছিল, দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলা ছিল। একটা বলেছিল যে এই যাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না, তাদের যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আর একটা যেটা বলা হয়েছিল যে 17C তাদের উপর যে লাগু করা হলো বা প্রয়োগ করা হলো সেটা যথাযথ ছিল কিনা, আজ সেটাকে খতিয়ে দেখতে বলা হলো। এটা ছিল 2 নম্বর। আর 3 নম্বর ছিল যে ওএমআর এর যে ওএমআর এর উপর ভিত্তি করে আর কি যোগ্য অযোগ্য ইত্যাদি নির্বাচন করা হচ্ছে, সেই ওএমআর এর গ্রহণযোগ্যতা কি আছে সেটাও যেন তলিয়ে দেখা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা মেহবুব, তাহলে নেক্সট কোশ্চেনে আসি। সেটা হচ্ছে, তাহলে চাকরি থেকে বহিষ্কৃত হওয়া ব্যক্তিরাই, ওরাই কি ওই হাইকোর্টে, ওদের জন্য কি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন হয়েছিল? হ্যাঁ, যখন তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল বেলা তাজেদির বেঞ্চে, সেখানে যেমন কয়েকটা নিয়ম তাদের জন্য প্রয়োগ করা হলো, তেমন সেই নিয়ম কারা অ্যাপ্লাই করবে, কারা ওএমআর এর নিয়ে যে গ্রহণযোগ্যতা বা ওএমআর ঠিক নাকি সেটা অ্যানালিসিস করবে, কারা 17
সি ইউজ করা ঠিক হয়েছিল কি করা হয়েছিল না সেটা কারা দেখবে? সেই শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের বিষয়কে মানে তারা যে বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই বিষয়টা যথাযথ ছিল কিনা সেইটাকে বিশ্লেষণ করার জন্যই কিন্তু হাইকোর্টে পুনরায় একটা নতুন বেঞ্চ গঠন করে দেওয়া হয়, যে বেঞ্চটার নাম হচ্ছে সাব্বির রশিদি এবং দেবাংশু বসাক। এই দুজন বিচারপতিকে নিয়ে এই নতুন বেঞ্চটা গঠন করা হয়েছিল, ওই সুপ্রিম কোর্ট করে দিয়েছিল। এবং সেই বেঞ্চটা গঠন করা হয়েছিল মূলত যারা অবৈধভাবে নিযুক্ত ক্যান্ডিডেট, যারা অবৈধভাবে নিযুক্ত প্রার্থী তাদের জন্য, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন ছিল না, যারা সম্পূর্ণরূপে একেবারে ইনোসেন্ট, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদের নিয়ে কোনো কাটাছেড়া করার কথা বলা হয়নি। আচ্ছা, সুপ্রিম কোর্ট কোনোভাবে এই বেঞ্চকে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তাদের নিয়ে কোনো কথা বলতে বলেননি এই বেঞ্চ। এই দেবাংশু বসাকের যে বেঞ্চটা আছে, এটাকে নিয়ে প্রচুর আমরা সমালোচনা শুনেছি, মানে ওনার রায় নিয়ে অনেক সমালোচনা শুনেছি। এবং এটাও জানি যে টেন্টেডদের আত্মপক্ষ সমর্থনে তারা একটা মানে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে আত্মপক্ষ সমর্থনে। কিন্তু যারা আনটেন্টেড, নন টেন্টেড, মানে যারা যোগ্য, সত্যিকারের যারা যোগ্য, তাদেরকে আত্মপক্ষ সমর্থনে কোনো যুক্তি মানে শোনা হয়েছিল না, তার আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল? এটা প্রথমত আত্মপক্ষ সমর্থনের যে প্রশ্নটা, সেটা কাদের ক্ষেত্রে আসে? আমি একজন ব্যক্তিকে চোর বলছি, সেই ব্যক্তি একমাত্র নিজে চোর কিনা বিশ্লেষণ করবে। যার বিরুদ্ধে রাস্তা দিয়ে যে ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, সে ব্যক্তি হঠাৎ করে হাত তুলে এটা বলতে আসবে কেন যে আমি চোর কি চোর নয়? এটা তো তার কথা নয়। তার জন্যই সুপ্রিম কোর্ট তাদের জন্যই এই বেঞ্চটা তৈরি করেছিল। কিন্তু এখানে একটা ভুল হলো। এটা ভুল কি হয়েছিল না, যখন এই বেঞ্চ তৈরি হলো, এই বেঞ্চের দুই জাস্টিস নির্দেশেই আমাদের স্কুলের যে এইচএম, তাকে ভায়া করে সকলের কাছে কিন্তু একটা করে চিঠি গেল। যে চিঠি গেল প্রত্যেকের কাছে গেল, এবং সেই সময় আমরা অনেক লাফিয়েছিলাম কেন ভাই এগুলো। ওইটার একটা ভালো গল্প আছে, মানে মেহবুব, আমি বলি একটু বলি মেহবুব। তো তখন আমরা একই ট্রেনে যাই, আমরা একই ট্রেনে যাই, তো একই বগিতেই যাই। হ্যাঁ, মেনলি মানে আমি ও একই বগিতেই যাই, ধৃতিশ অন্য বগিতে উঠতো। তো আমরা যখন নামার পরে কিন্তু ধৃতিশ বা মেহবুব কন্টিনিউ বলতো যে এটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়, এটা কিন্তু ভাবতে হবে আমাদেরকে, এটা ভাবা দরকার। এবং ওরা যেটা বলতো আমরা হয়তো অতটা সিরিয়াসলি নিতাম না, বাট আজকের দিনে দাঁড়িয়ে এই মাঠে বসে বলছি যে ওইটা সিরিয়াসলি নেওয়ার দরকার ছিল। একদমই তাই, তাই না? কারণ সেই সময় বারবার আমার পুরনো লাইফ, পুরনো যে লেখা, সেখানে আমি বারবার বলেছি, গ্রুপও করা ছিল, যে যখন এরকম একটা চিঠি আমাদের হাতে দেওয়া হলো, নিশ্চয়ই এই বেঞ্চের কোনো নতুন অবজারভেশন আছে, নতুন কোনো পলিসি আছে। তা নাহলে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে এরকম একটা চিঠি দেওয়ার কথা ছিল না। এবং চিঠিটাও দেখো, চিঠিটাও একটা কেমন একটা অস্পষ্ট চিঠি, যে চিঠিটা একেবারে ভিত্তিহীন চিঠি। যে চিঠিটা টোটালি ভিত্তিহীন চিঠি, দেখা গেছে সেখানে একটা কেস নাম্বার উল্লেখ আছে, সেই কেস নাম্বারের সাথে পুরনো অর্ডার কপি, মানে যেটা অর্ডার কপি আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটা দেখা যাচ্ছে যে অর্ডার কপিতে প্রথমত আমাদের সম্পর্কে কিছু বলা নেই, প্রথমত বলা নেই। দ্বিতীয়ত ওই যে মানে চিঠিটা, সেই চিঠিটা তুমি যদি দেখো, সেখানে শুধু একটা কেস নাম্বার দেওয়া আছে, বলা আছে একটা কেস চলছে। মানে এই নেওয়ার মতো না, এই চিঠির মধ্যে একেবারেই ছিল না। এই চিঠির মধ্যে এমন কিচ্ছু ছিল না যেখানে আমাকে পার্টি হতে বলা হয়েছে। এই চিঠির মধ্যে এমন কিছু ছিল না যেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তুমি থাকলে তুমি এসো কোর্টে, এবং কোর্টে তুমি আত্মপক্ষ সমর্থন দাও, বা তোমার কিছু বলার থাকলে বলো। এরকম কোনো স্পষ্টতা এই চিঠির মধ্যে ছিল না। এবং এই অস্পষ্ট চিঠি দিয়ে হঠাৎ করেই আমরা দেখলাম 22শে এপ্রিল হঠাৎ করেই আমাদের পুরো প্যানেলটা উড়িয়ে গেল, অর্থাৎ পুরো প্যানেলটাকে উড়িয়ে দেওয়া হলো। এটা মূলত আমরা বলবো হাইকোর্টে বিচারের নামে ভয়ঙ্কর একটা প্রহসন হয়েছে, এবং আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে, কারণ হ্যাঁ, একদমই তাই, এটা অবিচার। আমি সেটাই বলতে চাইছিলাম এক্ষুনি তোমাকে, যে তোকে যে রায়টা দেয়া হয়েছিল,
সে রায়টা দেওয়ার আগে যারা যোগ্য তাদের কোনো রকম কোনো কথা শোনা হয়নি, তাদের আত্মপক্ষ সমর্থনে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, এবং তাদের কোনো দোষও ছিল না। সেই অবস্থায় তাদের ঘাড়ের ওপর একটা কোপ এসে পড়ে, রাইট? একদম একদমই রাইট। আচ্ছা, এবার এবার আমি যাই হোক, তার মানে আমাদের কেন আমি শুধু একটা কথা বলে বলে আমি আমি একটু শেষ করব। সেটা হচ্ছে, তুমি দেখো যে জাজমেন্টটা 2022 সরি 22 এপ্রিল হলো, 21 এপ্রিল আমরা জাজমেন্ট জেনে গেলাম আর মারফত একজন সাংবাদিকের মারফত। ওটাই একজন সাংবাদিক রাজনৈতিক যাবে, এটা হচ্ছে আলাদা দেশে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এক তো একটা চিঠি ধরানো হলো, যে চিঠিটা পুরোপুরি ভাবে অস্পষ্ট, ধোঁয়াশার মধ্যে একটা চিঠি। তারপরে কি সেই চিঠিটা দেওয়া হলে যে জাজমেন্টের বেসিসে, সেই জাজমেন্টে আমাদের সম্পর্কে কিছু বলাই হলো না, আমাদেরকে কিছু বলতেই বলা হয়নি। একই আবার 22 এপ্রিল যেদিন কিনা আমাদের জাজমেন্ট প্রকাশিত হলো, ঠিক তার আগে 21 এপ্রিল একজন রাজনৈতিক ভাবে নিযুক্ত সাংবাদিক সে তার ওয়ালে পুরো জাজমেন্টটা লিখে দিল হুবাহু, মানে ভারতের ইতিহাসে, মানে এই আইনি ইতিহাস। হ্যাঁ, এবং তারও আগে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব মানে এই জাজমেন্ট নিয়ে বলে দিল যে 22 তারিখে এটা হতে চলেছে। মানে এত ভালো ভবিষ্যৎবাণী মানে ভিভু পারবে না, না। তো পড়ার ভিগুকে চেনেন না বলে দিতে, আংটি দেন আর কি, তো ভবিষ্যৎবাণী করেন। তো সেই ভিগু, শ্রী ভিগু, আদি ভিগু, এরকম ব্যাপার আছে। তো যাই হোক, জ্যোতিষের কাছে আসবো যে এই রায়টা কি সঠিক ছিল, মানে এই রায় সম্পর্কে। দেখুন, এটা তো মেহবুবদা পরিষ্কার বলে দিল, কারণ এটা মিডিয়ার মাধ্যমে আমি বারবার সমস্ত জনগণকে আমি বোঝাতে চেয়েছি যে এই রায়টা একেবারেই সঠিক ছিল না। প্রথম কথা, দেবাংশু পাশাকের এজলাসে 22/4/2024 এই রায় দেওয়ার পূর্বে, ইতিপূর্বে যে রায়গুলো দেওয়া হয়েছিল সেই রায়ে আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন ছিল না। সুপ্রিম কোর্ট থেকেও আমাদের কোনো অ্যালিগেশন দেওয়া হয়নি, যার জন্যই কিন্তু যে মেহবুবদা যে বলল একটা কাগজ ধরেলো, সেই কাগজের রিপ্লাইটা আমরা দেওয়ার প্রয়োজন মনে করিনি। দ্বিতীয়ত যে কারণটা স্পষ্ট করে দিই, যে কলকাতা হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার আগে রাজনৈতিক সম্মেলন থেকে আমাদের রায়টা বলে দেওয়া হচ্ছে, এবং গভীর রাত্রে 2:55 তিনি মনে রাত্রে ঘুমাননি, তিনি যিনি আটটারা রয়েছেন রারে 2:55। আমি গতকাল সেই মেসেজটা আমার কাছে আবার খুলছিলাম স্ক্রিনশটটা, যে এত হাজার জনের জীবনে অন্ধকার দিন আসতে চলেছে এই নম্বর এজলাসে। একদম তিনি কোথার থেকে এই তথ্যটা আগাম জানতে পেরেছিলেন, সত্যি আমার মতো একজন সাধারণ চাকরিজীবী মানুষের কাছে একটা বড় প্রশ্ন থেকে যায়। আশা করি আপনারাও ভাববে। ঠিক ঠিক। আচ্ছা, তারপরে যাই হোক বলি যে তারপরে তোদের নেক্সট স্টেপ কি ছিল, মানে সুপ্রিম কোর্টে? হ্যাঁ, এবার দেখুন, আমরা তো সবাই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট থেকে রায় বাতিল হয়ে যাওয়ার পর আমরা তো খুবই দুশ্চিন্তায় ভুগছি। জীবন, জীবিকা, সম্মান, মা বাবার অসুস্থতা, কারোর লোন, নানা রকম একটা সামাজিক হ্যারাসমেন্টের মধ্য দিয়ে আমরা তখন যাচ্ছি। কি করব আমরা দিশাহারা। ঠিক সে সময় মেহবুবদা আমাদের শহীদ মিনারে সকলকে একটা কল দিল, যে আমরা সকলে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি করব, এই মুহূর্তে আমাদের কি করা উচিত। আমরা সকলেই দিশেহারা হয়ে নিজেদের জীবন, জীবিকা, সম্মান সবকিছুকে হারিয়ে যোগ্য থাকার সত্ত্বেও সমাজের কাছে বড় প্রশ্নচিহ্ন নিয়ে, পরিবারের কাছে দুশ্চিন্তা নিয়ে, নিজেদের অসুস্থতাকে নিয়ে, অনেক ক্যান্সার পেশেন্ট আমাদের সঙ্গে এসেছেন, শহীদ মিনারে সেই প্রখর রৌদ্রে আমরা কিন্তু উপস্থিত হই, এবং আমরা সমবেতভাবে সবাই সিদ্ধান্তে আসি যে আমাদের একটাই এখন অবস্থান হবে যে সুপ্রিম কোর্টে আমরা যেতে হবে, দ্রুত আমাদের পিটিশনার হতে হবে, এবং সেই মোতাবেকে আমরা সুপ্রিম কোর্টে আমরা পৌঁছে যাই। এবং আমাদের একটা বিশেষ টিম, মেহবুবদা, হুমায়ুনদা, আর অনেকেই আছে, সবার নাম আমি বলছি না এই মুহূর্তে, সৌমিতাদি আছে, সবার নাম বলবো, চিন্ময়দা, পলাশদা ছিল, মৃন্ময়দা, আমরা সকলেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়। এবং দেখুন, আমরা তো সুপ্রিম কোর্ট জিনিসটাই কি আমাদের কাছে একটা মানে অজানা বিষয়, কারণ আমরা কলকাতা হাইকোর্টেও অনেকে যাইনি, হয়তো আমাদের কয়েকজন কলকাতা হাইকোর্টে কেস করার সুবাদে কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় এই কেসের সঙ্গে যুক্ত 99% মানুষের সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এবং সেখানে গিয়ে যথারীতিভাবে আমরা পিটিশনার হই। এখানে হ্যাঞ্জেলা নেই বা অনেকে না ওই বলতে পারছি না, অনুরাগ বাজা নেই, সকলের সহযোগিতায় আমরা পিটিশনের কাজ সম্পূর্ণ করি। এবং সে পর্বে আমি আর ঢুকছি না,
রাত দিন পরিশ্রম করে এত হাজার শুভজিৎ আছে, আমরা প্রচুর হুমায়ুন ভাই আছে, এখানে অমিত দা আছে, স্বপন দা আছে, মেহুদ দা আছে, অনেকের নাম বলতে পারছি না কারণ এই কর্মযজ্ঞ এখানে হাজার হাজার জন এখানে সামিল হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিডাররা তারা সমবেতভাবে একসঙ্গে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এত হাজার জনের পিটিশনার হওয়ার কাজ সুপ্রিম কোর্টে তারা সম্পূর্ণ করে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বাবুর বেঞ্চে আরো দুজন বিচারপতিকে সঙ্গে নিয়ে শুনানি শুরু হয়েছিল, জামশেদ বার্জার পাদ্রিয়ালা আর মনোজ মিশ্র। এই তিনজন বিচারপতির এজলাসে আমাদের হিয়ারিং শুরু হয় 7/5/2024। এই দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা চাকরি হারা ছিলাম। দীর্ঘ শুনানি হলো। আমরা তখন সেদিন আমি নিজে এবং হুমায়ুন দা, মেহুদ দা সবাই আমরা সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করছি। আজার ভাই ছিল, আরো অনেকেই ছিল, আমি নাম বলতে পারছি না, অসীম দা ছিল।